ক্লাসে চ্যাপ্টার 10 পড়েছিলাম। তো চ্যাপ্টার 10, ও সরি, আমাদের জিডিপির লাস্ট একটা পার্ট বাকি ছিল। লেটস ফিনিশ দ্যাট। আমরা ওটা শেষ করে আমরা চ্যাপ্টার 11-এ যাব। ওকে, সো এখানে যে ক্যালকুলেশনস গুলো ছিল, এই ক্যালকুলেশনটা কি বাসায় প্র্যাকটিস করা হয়েছিল? কম্পিউটিং জিডিপি, এইটা বলেছিলাম বাসায় প্র্যাকটিস করতে। এনিওয়ান, কেউ Yes, করেছে? ma'am. ম্যাম, আচ্ছা, সি নাম্বারটা আমি বুঝিনি, এটা একটু বুঝাই দিতে পারবেন? কম্পিউটিং জিডিপি ডিফলেটার যেটা জি। ক্যালকুলেট করেছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আম, আমাদের অফলাইন ক্লাস শুরু হচ্ছে সম্ভবত 12 তারিখ, তাই না? 12 তারিখ থেকে। সো ম্যাম আমাদের, হ্যাঁ, ম্যাম 12 তারিখ পর্যন্ত বন্ধ। 12 তারিখে স্যাটারডে পড়ছে? ম্যাম না, সানডে 16 না। তারিখ আমাদের ক্লাস। 16, ও সরি সরি, 16। আচ্ছা, 16 হচ্ছে সানডে, রাইট? আচ্ছা, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যালকুলেশনস এর যে প্রবলেমস গুলো আছে, আসলে সত্যি কথা বলতে ক্যালকুলেশনসটা অনলাইনে বোঝানোটা টাফ। হ্যাঁ, ইট কিলস টাইম। তো আমরা মানে অফলাইনে যেই সপ্তাহে আমাদের ক্লাস মানে খুলবে অফলাইনে, তারপরের সপ্তাহে হচ্ছে আমরা ফার্স্ট কুইজটা নিব। সো তার আগে এই ক্যালকুলেশন গুলো এমনিতে একটা রিভিউ হবে, মানে আরো কিছু প্রবলেমস সহ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? সো যাদের যাদের যে প্রবলেমস গুলো আছে ক্যালকুলেশন নিয়ে, তারা প্লিজ একটু নোট করে রাখো। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। যেমন একজন বললো যে জিডিপি ডিফলেটারে প্রবলেম হচ্ছে, যেমন সিটা সে বুঝতে পারে নাই। সো আমরা সব প্রবলেমস গুলি মিলায় হোপফুলি অফলাইন ক্লাসে উই উইল ডিসকাস দিস। এমনিও কুইজের আগে একটা রিভিউ নিতে হবে। ওকে, আচ্ছা, সো জিডিপি অ্যান্ড ইকোনমিক ওয়েলবিং। জিডিপির সাথে আসলে ইকোনমিক ওয়েলবিং কতটা রিলেটেড? উই নো যে জিডিপি আমাদেরকে দেখায় যে ইকোনমিক গ্রোথ বা ইকোনমি কতটা ভালো আছে, এটা দেখায়। সো রিয়াল জিডিপি পার ক্যাপিটা ইজ দ্য মেইন ইন্ডিকেটর অফ the average person's standard of living, but GDP is not a perfect measure of well-being. Although মোটামুটি সব দেশ জিডিপি দিয়ে মেজার করে যে ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ওয়েলবিং কেমন, ওয়েলবিং না, বেসিকলি ইকোনমিক গ্রোথ কেমন, সেটার সাথে স্ট্যান্ডার্ড অফ লিভিং তাহলে কেমন হয়, মানে এভারেজে একটা মানুষের। কিন্তু জিডিপি সবসময় পারফেক্টলি ওয়েলবিং মেজার করে না। ওকে, so Robert Kennedy issued a very eloquent yet harsh criticism of GDP. জিডিপি নিয়ে কেনেডি বেশ কিছু কথা বলেছে, যেটা মূলত বলেছে যে does not allow for the health of our children, the quality of their education, or the joy of their play. It does not include the beauty of our poetry, or the strength of our marriages, the intelligence of our public debate, or the integrity of our public officials. It measures neither our courage nor our wisdom nor our devotion to our country. It measures everything, in short, except that which makes life worthwhile, and it can tell us everything about America except why we are proud that we are Americans. আচ্ছা, খুবই স্ট্রং একটা বক্তব্য। এখানে যেটা বলেছে যে আমরা অ্যাপারেন্টলি যেটা দেখি যে একটা ইকোনমিতে কি কি প্রডিউসড হচ্ছে, সেই হিসাবে পার হেড ইনকাম কি হচ্ছে, কিন্তু সেইটার সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে হেলথ, এডুকেশন, বা অন্যান্য যেই ইয়েগুলো বলেছে, যেমন ম্যারিটাল রিলেশনশিপ যেগুলো, বা মানে সামাজিক যে অন্যান্য রিলেশনশিপস গুলো আছে, সেগুলো কেমন হচ্ছে, বা বাচ্চাদের মেন্টাল হেলথ কেমন হচ্ছে, সোসাইটি কিভাবে রান করছে, সবকিছু মিলায় এই জিনিসগুলো জিডিপিতে আসে না। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে জিডিপিতে আসে না। জিডিপির কাজই হচ্ছে শুধু কতটুকু প্রোডাকশন হয়েছে সেটাকেই ক্যালকুলেট করে বের করা। সো এই একটা জিনিস, মানে শুধুমাত্র ইনকাম রিফ্লেক্ট করে না যে মানুষ কতটা ভালো আছে। আমরা হয়তো জিডিপি ক্যালকুলেট করে বলতে পারবো যে পার হেড ইনকাম বেড়েছে আগের চাইতে, কিন্তু ইনকাম বাড়লে বাকি সব
ইন্ডিকেটর হিসেবে ইকোনমি যে ভালো অবস্থায় আছে এটা বলা যায় না, বা মানুষ ভালো আছে বিষয়টা আসলে সেরকম না। ঠিক আছে, আবার হচ্ছে যেমন জিডিপির ক্ষেত্রে আমার মনে নেই এক্সাম্পলটা আমি দিয়েছিলাম কিনা তোমাদের, যে একবার হচ্ছে এরকম আমলে, যে সেই আওয়ামী আমলে আর কি, তো তখন যখন পলিটিক্যাল টকশো গুলি হইতো, এরকম আওয়ামী লীগের একজন ক্যান্সার আর একজন জার্নালিস্টকে নিয়ে আসছে, তো জিডিপি নিয়ে কথাবার্তা হচ্ছে। তো আওয়ামী লীগের যিনি, উনি তো অ্যাজ ইউজুয়াল এদের বক্তব্য যেরকম ছিল যে অনেক উন্নয়ন হয়েছে, জিডিপি কত বেড়েছে, সো এগুলা তো আপনারা দেখেন না, অনেক কিছু বললো। তো জার্নালিস্ট কতক্ষণ শুনে বললো যে জিডিপি মানে কি, আমার ইনকাম আর এস আলমের ইনকাম যোগ করে ভাগ করে দিলেই তো সেটা জিডিপি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে এস আলমের তো বিশাল ইনকাম, সে টাকা টাকা মেরে যেভাবেই হোক, আর আমার ইনকামটা হিসাবে কম্পারেটিভলি খুব সামান্য। এখন যদি আমি দুইটাকে সাম আপ করে দুই ভাগে একদম সমান দুই ভাগ করি, সেখানে তো দেখাচ্ছে আমার ইনকাম আসলে অনেক, হিসাবে তো আসলে আমার ইনকাম এত না। ঠিক আছে, সো আমরা যখন সব কিছুকে অ্যাড করে একদম সমান ভাগে আমরা ভাগ করে দিচ্ছি, অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে হ্যাঁ পার ক্যাপিটা ইনকাম এত, কিন্তু সবার ক্ষেত্রেই কি আসলে তাই? ইকুয়ালিটি কি মেনটেইন হচ্ছে? জিডিপিতে ইকুয়ালিটি কতটুকু মেনটেইন হচ্ছে এই জিনিসটা আসলে আসে না। ঠিক আছে, সো ইনকাম যেরকম দেখাচ্ছে পার হেড, সেটা সবার ক্ষেত্রে সেরকম না, কারো ক্ষেত্রে অনেক বেশি, অনেক অনেক বেশি, কারো ক্ষেত্রে যতটা দেখাচ্ছে তার চাইতে অনেক কম। ঠিক আছে, আর ওভারঅল তো অন্যান্য জিনিস বললাম যে একটা সোসাইটির লিভিং স্ট্যান্ডার্ড শুধুমাত্র ইনকামের উপরে ডিপেন্ড করে না, তার মেন্টাল হ্যাপিনেস থেকে শুরু করে তার রিলেশনশিপস গুলো কেমন আছে, আম, মানে সোশ্যাল কনস্ট্রাক্টে বা সোশ্যাল কালচারে যেই নিয়ম কানুনগুলি আছে সেটার সাথে সে কেমন আছে, এই জিনিসগুলো অনেকটাই ডিপেন্ড করে দ্য ওয়েলবিং অফ দি ওভারঅল পার্সন অর দি ইকোনমি। ওকে, সো এই কথাটাই এখানে বলেছে। সো জিডিপি ডাজ নট ভ্যালু the quality of the environment, leisure time, non-market activity, such as the children care a parent provides at home, and equitable distribution of income। এখানে জিডিপি অনেকগুলো জিনিস বাদ দিয়ে দেয়, মানে ওর ক্যালকুলেশনেও আনে না। একটা হচ্ছে কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট। আচ্ছা, আমি দেখি এটা একটু ডিটেইল বলেছে কিনা। ওকে, কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে জিডিপি মেজার করে কত বেশি প্রোডাকশন হচ্ছে। এখন কেউ যদি মনে করে যে আমার দেশের জিডিপি আমি অনেক বাড়াইতে চাই, তাহলে আমি উইকেন্ড না সরি লেজার টাইমে পড়ছে এটা, তাহলে হচ্ছে আমি ইচ্ছা মতো প্রডিউস করব। এখন আমরা যখন কোনো লিমিট ছাড়া ইচ্ছা মতো প্রডিউস করব, সেখানে একটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবে। রাইট, আমরা জানি যে সবকিছুরই একটা লিমিট থাকে, আমরা যখন ওভার করে ফেলবো তখন কিন্তু এটা এনভায়রনমেন্টে একটা বড় এফেক্ট ফেলবে। এখন অ্যাপারেন্টলি জিডিপি তো বাড়বে, আমি যদি সেইভাবে প্রডিউস করি, তাহলে দেখা যাচ্ছে যে জিডিপি অনেক বেড়েছে, আমার ইকোনমি অনেক ভালো আছে, কিন্তু সেদিক থেকে তো আবার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে। এই ভ্যালুটাকে জিডিপি কাউন্ট করে না। সেকেন্ড পয়েন্ট ইজ লেজার টাইম। এখন যদি কোন একটা ইকোনমিতে গভর্নমেন্ট বলে যে আমার টার্গেট হচ্ছে আমি জিডিপি বাড়াবো, তাহলে সবার উইকেন্ড উঠাই দিতে হবে। উইকেন্ড থাকবে না, মানুষ 7 দিনই কাজ করবে, 7 দিন কাজ করলে তাহলে দেখা যাবে জিডিপি অনেক বেড়েছে, জিডিপি বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট দি লেজার টাইম, বা রিল্যাক্স করা, যেটা মেন্টাল হেলথের জন্য খুবই জরুরি, রাইট? যে আমাদের 1 দিন বা 2 দিন উইকেন্ড থাকে, সেটাতে আমাদের ফ্যামিলি টাইম অনেকটা ইনক্লুডেড থাকে, রাইট? তাহলে কি হবে, এই জিনিসগুলি থাকবে না, সেই জিনিসগুলো ডিগ্রেড করবে, রাইট? সো এই যে লেজার টাইম, দ্য ভ্যালু অফ লেজার টাইম, এটা জিডিপি ক্যালকুলেট করে না। নন মার্কেট অ্যাক্টিভিটি such as the child care a parent provides at home। নন মার্কেট অ্যাক্টিভিটির ক্ষেত্রে আগেও বলেছিলাম যে মোট কথা আমরা আমাদের ঘরে হাউস হোল্ড ওয়ার্ক যেগুলো করি, মোস্টলি ফিমেলরা করে। আর একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন একজন শেফ, সে হতে পারে মেইল, সে 5 স্টার হোটেলে যখন রাধে রাধে সেই সার্ভিসটা জিডিপিতে ইনক্লুডেড, কিন্তু ঘরে যদি সে রান্না করে তাহলে সেই সার্ভিসটা ইনক্লুডেড না। এটা একটা নন মার্কেট অ্যাক্টিভিটির একটা বড় অংশ পড়ে যায় হোম মেকারদের কাজ, যেটা আসলে ভ্যালুয়েশনে হিসাব করলে অনেক বড় একটা অ্যামাউন্ট, মানে আমি যদি মনিটারি ভ্যালুতে এটাকে ক্যালকুলেট করি। আর আমাদের একদম প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, যেহেতু আমরা হোম মেকারদের নিয়ে কথা বলছি, মোস্টলি
মাদার্স, ইভেন যারা ওয়ার্কিং লেডি, সেই ক্ষেত্রেও মনে রাখতে হবে তারা কিন্তু বাসায় এসে একটা বিশাল সার্ভিস দেয়, মানে বাইরের চাকরি শেষ করে এসে বাসায় এসে একটা বিশাল সার্ভিস দেয়, ঠিক আছে? সো মোস্টলি ফর দি ফিমেলস, প্রথম ক্লাসে বলেছিলাম যে এই হাউস হোল্ড ওয়ার্কের কোনো অফিস আওয়ার নাই, মানে এতটুকু থেকে এতটুকু এতটুকু পর্যন্তই কাজ করবো, এটার বাইরে আমি আর কাজ করব না, বিষয়টা কিন্তু সেরকম না। ইটস আ কাইন্ড অফ 24/7 জব। এটার কোনো উইকেন্ড নাই, এটার কোনো হচ্ছে আম, ওই যে টাইম লিমিট নাই। অফিস আওয়ার যেরকম থাকে 9টা 5টা বা 10টা 5টা 10টা 6টা যেটাই হোক আর কি, এটার কোনো ইয়ার এন্ড ভ্যাকেশন নাই। তারপরে হচ্ছে এটার কোনো রিটায়ারমেন্ট এজ নাই। তো এটা এমন একটা সার্ভিস যেটায় একটা হিউজ পরিশ্রম করতে হয় লাইফ লং, কিন্তু এটার কোনো ইকোনমিক ভ্যালুয়েশন নাই, এটা জিডিপিতে ইনক্লুডেড না, ঠিক আছে? অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, ইনকামের ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয় না। একটু আগে যে কথাটা বললাম যে একজন হচ্ছে বিশাল কোটিপতি, তার হাজার হাজার কোটি টাকা আছে, আর আমি যদি এখন চিন্তা করি যে একজন রিক্সা চালক, তা আমি যখন দুইজনের আহ, মানে মান্থলি ইনকাম সাম আপ করে ভাগ করে দিলাম, তাহলে তো সে রিক্সা চালক ও কোটিপতি হিসাবে, মানে ক্যালকুলেশন ওয়াইজ। তাহলে কি এটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হলো? হলো না। সো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি হচ্ছে না, এইটা জিডিপি ভ্যালু করে না, ঠিক আছে? ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি হচ্ছে না, এটা জিডিপি ক্যালকুলেট করে না, মানে এটা আমলে আনে না আর কি। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, ma'am. When, then why do we care about GDP? Having a ম্যাম, এক্সকিউজ মি ম্যাম। yes, হ্যাঁ ম্যাম, বলো। আগের স্লাইডটা লাস্ট পয়েন্ট একটু। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এটা বলছো? ইয়েস ম্যাম। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম হচ্ছে যে আমাদের ইনকাম ইকুয়ালিটি আছে কিনা, এইটা জিডিপি ক্যালকুলেট করে না। ইনকাম ইকুয়ালিটি কেমন, এই যে একটু আগে বললাম যে একজন একজন হয়েছে হাজার কোটি টাকার মালিক, আর একজন হচ্ছে রিক্সা চালক। তাহলে আমি যখন সবার ইনকাম সাম আপ করে ইকুয়ালি ডিভিশন করে দিব, তাইলে তো হিসাবে জিডিপি দেখাচ্ছে যে রিক্সা চালকও কোটিপতি। আসলে কি তাই? আসলে তো তাই না, রাইট? সো এই যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন বা ইনকাম ইকুয়ালিটি, এক কথায় ইনকাম ইকুয়ালিটি কতটুকু হচ্ছে, কতটুকু ইমপ্রুভ করেছে, এই জিনিসটা জিডিপি কনসিডার করে না। জিডিপি শুধু দেখাতে পারে যে সবারটা সাম আপ করে আমি ইকুয়ালি ডিভাইড করে দিলাম, তাইলে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে এত। আদতে তো সবারটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম এত হবে না, রাইট? মোট কথা জিডিপি ইনকাম ইকুয়ালিটি এনশোর করে না, ইনফ্যাক্ট কনসিডারও করে না, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস। Okay, so then why do we care about GDP? Having a large GDP enables a country to afford better schools, cleaner environment, healthcare, etc. আচ্ছা, তাহলে জিডিপি যেহেতু কিছু ফ্লজ আছে যেগুলো আমরা এতক্ষণ দেখলাম, সো why do we care about জিডিপি? জিডিপি যদি বেশি থাকে তাহলে কিছু কিছু জিনিস সুবিধা হয়, যেমন বেটার স্কুলস, ক্লিনার এনভায়রনমেন্ট, হেলথ কেয়ার, এগুলিতে একটা ভালো এফেক্ট পড়ে, পজিটিভ এফেক্ট পড়ে। কিভাবে? কারণ জিডিপি যদি আগায় সেই ক্ষেত্রে, জাস্ট এ মিনিট,
ওকে, সো আমরা যেটা পড়ছিলাম যে জিডিপি বাড়লে আবার কিছু জিনিস হয়, যেমন জিডিপি বাড়লে ট্যাক্সও বাড়ে। মানে আমরা যেটাকে ট্যাক্স জিডিপি রেশিও বলি, ট্যাক্স যখন বাড়ে তখন গভর্নমেন্ট স্পেন্ডিংও বাড়ে। সো গভর্নমেন্ট যখন ওভারঅল এডুকেশন, হেলথ কেয়ার বা ক্লিনার এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্টের পেছনে খরচ করতে পারে, তখন এই জিনিসগুলি আবার ইমপ্রুভ করে। ঠিক আছে, এগুলা মানে সামগ্রিক কিছু সুবিধা আছে। আমরা হয়তো পার্সোনাল ওয়েলবিংটাকে ওভাবে অ্যাসেস করতে পারি না, কিন্তু সামগ্রিক কিছু সুবিধা আছে। কিন্তু এখানেও কথা হচ্ছে যে ট্যাক্স জিডিপি রেশিও কতটা ট্রান্সপারেন্ট। যেমন আমাদের দেশে ট্যাক্স জিডিপি রেশিও ভয়াবহ, আহ, মানে খুবই ভয়াবহ লেভেলের লো। এত লো আফ্রিকান অনেক ডেভেলপিং বা কিছুটা আন্ডার ডেভেলপিং কান্ট্রিতেও এত লো ট্যাক্স জিডিপি রেশিও নাই। আমাদের দেশে যে মানে ট্যাক্স জিডিপি রেশিওটা যে পরিমাণ লো। এবার বাজেটও যদি খেয়াল করো, এখানে ট্যাক্স আর্নিং এর প্রতি একটা জোর দেওয়া হয়েছে, যার কারণে অনেক কিছুর উপরেই ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে। এই জিনিসগুলো দেওয়া হয়েছে কেন? কারণ আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুবই খুবই বাজে অবস্থা। ঠিক আছে, সো এইটা আসলে কেন হয়েছে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি বলি, লাস্ট 15 ইয়ার্স উই নো না, যে যত ইকোনমিক রিপোর্টস যা যা এসেছে, এত পরিমাণে টাকা পাচার এবং এত পরিমাণে হচ্ছে আম, কিছু কিছু মানুষ এত পরিমাণ টাকা হোল্ড করেছে, তারা তো বেসিকলি সেভাবে ট্যাক্স দেয় নাই, রাইট? সো সেই ক্ষেত্রে কি হয়েছে যে ইকোনমি অ্যাপারেন্টলি দেখিয়েছে বিশাল একটা ইকোনমি, ইনফ্লেটেড একটা ইকোনমি, কিন্তু আলটিমেটলি ট্যাক্স আর্নিংটা সেভাবে হয় নাই। কারণ আহ, এই বিশাল অঙ্কের টাকার মালিক কারা হয়েছে? অবভিয়াসলি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড মানুষরা। তারা নানান ধরনের লুপ হোলস দিয়ে ট্যাক্স দেয় নাই, তারা সেভাবে ব্যবস্থা করে নিয়েছে তাদের যেন ট্যাক্স দিতে না হয়, রাইট? সো এখানে একটা বড় ঘাটতি পড়ে গেছে, এটা ওয়ান অফ দি রিজন। এটার সাথে আরো অনেক রিজন ছিল, যে এখানে ঘুষ বাণিজ্যের একটা বড় বিষয় ছিল, যে একজনকে হয়তো ট্যাক্স দিতে হবে 10 লাখ টাকা, সে এনবিআর এ যে 5 লাখ টাকা দিয়ে কাজ সেরে আসছে। ঠিক আছে, বাকি 5 লাখ সে দেয় নাই, মানে ওই পার্সোনালি কিছু টাকা পয়সা খাওয়ায় কাজ সেরে আসছে। তো এই জিনিসগুলো আমাদের মতো দেশ বা এই সাবকন্টিনেন্টাল দেশ যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান বা আমাদের এই রিজিয়নে, এখানে এই বিষয়গুলি খুব কমন। আর সেখানে যদি গুড গভর্নেন্স না থাকে, তাহলে ট্যাক্স জিডিপি রেশিও, মানে এখানে যেটা বলছে যে জিডিপি বাড়লে আলটিমেটলি যে কোনো দেশের এডুকেশন, হেলথ কেয়ার এগুলো অনেক ইমপ্রুভ করে। সব সময় না, যদি সেখানে ওয়াইজ কোনো পলিটিক্যাল পার্টি বা উম, সেখানে যদি মানে ওয়াইজ কোনো গভর্নমেন্ট না থাকে, তাহলে সেই জিনিসটা হয় না। ঠিক আছে, আমরা যদি ওই কেনেডির ওই বক্তব্যটা দেখি, এখানেও কিন্তু কিছু কথা বলেছে যে ইট মেজার্স neither our courage nor our wisdom nor our devotion to our country। জিডিপি এটা মেজার করে না। ঠিক আছে, যে কান্ট্রির প্রতি আমাদের ডেভোশন কতটুকু, উইজডম কতটুকু, এথিক্স কতটুকু, স্পেশালি পলিটিক্যাল পার্টিগুলোর, সেগুলো কিন্তু জিডিপি মেজার করে না। ঠিক আছে, সো ওভারঅল বিষয়টা হচ্ছে এরকম, মেনি indicators of the quality of life are positively correlated with জিডিপি। ফর এক্সাম্পল, কিছু কিছু জিনিস হচ্ছে পজিটিভলি কোরিলেটেড, যেমন জিডিপি অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি ইন 12 কান্ট্রিজ। জিডিপির সাথে লাইফ এক্সপেক্টেন্সির একটা রিলেশনশিপ আছে। এগুলো জাস্ট খুচরা এক্সাম্পল, এগুলা মানে আমাদের সিলেবাস কন্টেন্ট হিসেবে পড়াচ্ছি না, যে এই যে জিডিপি অ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি এগুলো আমাদের সিলেবাসে নাই, মানে কন্টেন্ট হিসেবে নাই, এটা জাস্ট বোঝানোর জন্য। জিডিপির সাথে লাইফ এক্সপেক্টেন্সি কিছুটা হলেও ইমপ্রুভ করে। ওই যে বললাম যে গভর্নমেন্ট হেলথ কেয়ারে ইনভেস্ট করতে পারে, বা ওভারঅল যখন মানুষের কিছুটা হলেও ইনকাম বাড়ে, তখন সে অন্যান্য আহ, মানে হেলথ ইস্যুস যেগুলো আছে সেগুলোর প্রতি সে ইনভেস্ট করতে পারে, স্পেন্ড করতে পারে আর কি। ঠিক আছে, সেখানে একটা ছোট্ট ডেটা দেওয়া হয়েছে আর কি, যে কোন দেশ কতটুকু লাইফ এক্সপেক্টেন্সি কতটুকু, এবং সেই অনুপাতে সে কতটুকু হচ্ছে ইয়া করে, মানে রিয়াল জিডিপি পার পার্সন সেই হিসাবে কত আর কি। তো এখানে একটা ডেটা দেওয়া হয়েছে, জিডিপি এন্ড অ্যাভারেজ স্কুলিং ইন 12 কান্ট্রিজ। এটা স্কুলিং এর ক্ষেত্রে দেওয়া হয়েছে, জিডিপির সাথে স্কুলিং কতটা ইমপ্রুভ করেছে আম, সেটা দেওয়া হয়েছে আর কি। সো these are just random datas. জিডিপি and water quality in 12 countries, ওয়াটার কোয়ালিটি কেমন সেটার সাথেও ইয়ে করা হয়েছে। তো আমরা দেখতে দেখতে পাচ্ছি যে যাদের জিডিপি আসলে হাই, যেমন জাপান, জার্মানি, ইউএস, যাদের জিডিপি হাই, তাদের ওভারঅল দেখা যাচ্ছে যে
ওয়াটার কোয়ালিটি ইজ বেটার, সবই বেটার, মানে শুধু ওয়াটার কোয়ালিটি না, আমরা যদি এখানেও দেখি যে স্কুলিং এর ক্ষেত্রে জাপান, জার্মানি, ইউএস, যেহেতু এদের জিডিপি বেশি, সো এদের অ্যাভারেজ ইয়ার্স অফ স্কুলিংও বেশি অন্য কান্ট্রিগুলোর চাইতে। বা এখানে যেটা বলেছে যে লাইফ এক্সপেক্টেন্সি সেম, জাপান, ইউএস, জার্মানিকে আমরা দেখতে পাচ্ছি যে লাইফ এক্সপেক্টেন্সি ইজ কম্পারেটিভলি গুড, রাইট, মানে অন্য সবগুলোর চাইতে। তো জিডিপির সাথে এই জিনিসগুলো ইমপ্রুভ করে, একেবারেই যে কাজ করে না বিষয়টা আসলে তা না, বিকজ গভর্নমেন্ট ওখানে স্পেন্ড করতে পারে, ট্যাক্স বেশি পায়, সো স্পেন্ড করতে পারে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. সামারি ওভারঅল যেটা মানে আমরা দেখতে পাচ্ছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মেজার্স কান্ট্রিজ টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এগুলোই আমরা পড়েছি আসলে। দ্য ফোর স্পেন্ডিং কম্পোনেন্টস আর কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট পারচেজ অ্যান্ড নেট এক্সপোর্ট, এগুলো সবই আমাদের পড়া হয়ে গেছে। সেটার মধ্যে নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, হাউ টু ক্যালকুলেট নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, জিডিপি ডিফ্লেটর or inflation, আমরা সেগুলো দেখেছি। জিডিপি is the main indicator of a country's economic well-being, even though it is not perfect. জিডিপি অনেক ক্ষেত্রেই ইকোনমিক ওয়েলবিং, যে বললাম, মেজার করতে পারে, এতক্ষণ যেই ডেটাগুলো দেখালাম সেই অর্থে ঠিক আছে, কিন্তু নট দি পারফেক্ট ওয়ান, বিকজ জিডিপিরও কিছু ফ্লজ আছে। পিপল ফেস ট্রেড অফস, the cost of any action is measured in terms of foregone opportunities. Rational people make decisions by comparing marginal cost and marginal benefits. People respond to incentive. এই জিনিসগুলো হচ্ছে আমরা তোমাদের 201 একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 1, 10 প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, ওখানে খুব ডিটেইলি জিনিসগুলো পড়ানো হয়েছে আর কি। ঠিক আছে, ওই প্রিন্সিপল গুলোই এখানে দেওয়া আছে। সো ওখানে ট্রেড অফ, অপরচুনিটি কস্ট, রেশনাল পিপল, থিংস অ্যাট দি মার্জিন, পিপল রেসপন্ড টু ইনসেন্টিভ, এই বিষয়গুলো ছিল। আরো বোধহয় আছে কিছু এখানে, হ্যাঁ, ট্রেড অফস, এই তো একই জিনিসগুলোই আছে। আচ্ছা, একই জিনিস তিনটা স্লাইডে বারবার দিয়েছে। সো এটা আপাতত খুব ডিটেইল আমাদের প্রয়োজন নাই, এমনিতেও তোমরা 201-এ পড়ে এসেছো 10 প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, কারণ এটা এখন এক্সপ্লেইন করতে নিলে অনেকটা সময় লেগে যাবে, যেটা আননেসেসারি। ঠিক আছে, সো আমাদের এই চ্যাপ্টারে মূল যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে যে regarding the GDP, how to calculate GDP, what are the flaws of GDP, and how GDP actually helps the economy for growth and well-being. এই জিনিসগুলো ছিল। ঠিক আছে, any more question regarding this chapter? Anyone? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। ওকে, Chapter 11, Measuring the Cost of Living. In this chapter, look for the answers to this question. এই চ্যাপ্টারে যেটা কভার করা হবে, আমরা যেটা পড়বো যে কস্ট অফ লিভিং, এটা কিভাবে মেজার করা হয়। আমরা জিডিপি দেখেছি, ইকোনমিক ওয়েলবিং ওভারঅল, আর এই চ্যাপ্টারটায় আমরা দেখবো কস্ট অফ লিভিং কিভাবে মেজার করা হয়। সো what is the consumer price index, how is it calculated, what's it is used for, আমাদের লিভিং কস্ট কিভাবে মেজার করা হয়, এটা কতটুকু বেড়েছে নাকি কমেছে, এটা আমরা কিভাবে মেজার করি, সেই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। মোট কথা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটাকে আমরা শর্টে বলি সিপিআই, সিপিআই দিয়ে আসলে আমরা বুঝি যে আমাদের লিভিং কস্ট কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে। ওকে, সো সেটা থেকে এখানেও জিডিপি ডিফ্লেটরের একটা বিষয় আছে, ইনফ্লেশনের একটা বিষয় তো অবশ্যই আছে, এই জিনিসগুলি আমরা পড়বো। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ সিপিআই? The Consumer Price Index measures the typical consumer's cost of living. Typical consumers যারা একটা ইকোনমিতে থাকে, তাদের কস্ট অফ লিভিং কতটুকু, এটাই হচ্ছে সিপিআই মেজার করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে সিপিআই অফ বাংলাদেশ, তাহলে বুঝতে হবে যে আমাদের সবার, মানে আমরা যারা টিপিক্যাল কনজিউমার, আমাদের কস্ট অফ লিভিং কতটুকু, এটাই সিপিআই আমাদেরকে মেজার করে দিবে। The basis of cost of living adjustments in many contrasts and in social security. So cost of living যে adjustments গুলো থাকে in many contracts and in social security. So প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিছু অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আলাদা কিছু কন্ট্রাক্টস বা সোশ্যাল সিকিউরিটি থাকে, সেইটার উপরে বেস করেও হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলো হয় ইউজুয়ালি। এটা এক একটা দেশে ভ্যারি করে।
আচ্ছা, হাউ দ্য সিপিআই ইজ ক্যালকুলেটেড? সিপিআই যেভাবে ক্যালকুলেটেড হয়, সবার প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে ফিক্স দি বাস্কেট। The Bureau of Labor Statistics surveys consumer to determine what's in the typical consumer's shopping basket. প্রথমে একটা বাস্কেট ক্রিয়েট করতে হয়। বাস্কেটটা কেমন? যেমন আমরা জেনারেলি যেই গুডস এন্ড সার্ভিসেস গুলো ইউজ করি সেগুলো দিয়ে একটা বাস্কেট ক্রিয়েট করা হয়, যে এই গুডস গুলোকে আমরা কনসিডার করব টু ক্যালকুলেট দি সিপিআই, টু মেজার দি কস্ট অফ লিভিং। ঠিক আছে? টিপিক্যাল গুডস কেমন? যেমন চাল, ডাল, সবজি, তেল, এটা আমরা সবাই কনজিউম করি। আমরা যদি চিন্তা করে দেখি আমাদের ইকোনমিতে একদম গ্রামের একটা মানুষ, একদম ধরো শহরে থাকা খুব রিচ সোসাইটির মানুষ, সবাই কমনলি যে গুডস এন্ড সার্ভিসেস গুলোকে ইউজ করে সেইটাকেই হচ্ছে আমরা ধরে নেই হচ্ছে এই এই বাস্কেটে আমরা রেখে দিই আর কি এই জিনিসগুলোকে। ঠিক আছে? আচ্ছা, সো সেটা সার্ভিসও হতে পারে, যেমন এডুকেশন সার্ভিস, হেলথ কেয়ার সার্ভিস, এই জিনিসগুলো আসতে পারে। মোট কথা যে কমনলি একটা ইকোনমিতে যে গুডস এন্ড সার্ভিসেস গুলো কনজিউমড হয় সেগুলো আসবে। আচ্ছা, ফর এক্সাম্পল, যেমন ধরো আমি যদি আইফোনের কথা বলি, আইফোন এই বাস্কেটে আসবে না, আমাদের দেশের পার্সপেক্টিভে আসবে না, আমেরিকার পার্সপেক্টিভে আসতে পারে। কেন আসবে না? কারণ আমাদের দেশে এটা টিপিক্যাল গুডস না। এই আইফোন কি সবার হাতে ঘুরে? আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, এটা টিপিক্যাল রেগুলার আইটেম না সবার জন্য, রাইট? সেটা আমেরিকায় হতে পারে টিপিক্যাল আইটেম, ওদের বাস্কেটে থাকতে পারে, কিন্তু আমাদের দেশের বাস্কেটে এটা থাকবে না। ঠিক আছে? সো সব ধরনের গুডস যেগুলো কনজিউমড হয় এগুলো সবকিছুই বাস্কেটে থাকবে না, কিছু সিলেক্টেড আইটেমস থাকবে। ইজ ইট ক্লিয়ার? Yes, Is ma'am. it clear? Okay. Find the prices. The Bureau of Labor Statistics, BLS, collects data on the price of all the goods in the basket. আমরা যতগুলো গুডস নিয়ে বাস্কেটটাকে ক্রিয়েট করেছি সেইটার সবগুলোর প্রাইস কালেক্ট করতে হবে। ঠিক আছে? সবগুলোর প্রাইসকে আমরা কালেক্ট করব। কম্পিউট দি বাস্কেটস কস্ট, তখন আমরা কস্টটা করব, কস্টটা ক্যালকুলেট করব। যেমন আমরা হচ্ছে কোয়ান্টিটি আর প্রাইসকে মাল্টিপ্লাই করে কস্টটাকে ক্যালকুলেট করব। চুজ আ বেজ ইয়ার এন্ড কম্পিউট দি ইন্ডেক্স। সিপিআই এর মূল ফর্মুলাটা হচ্ছে এটা, এই যে এখানে দেখাচ্ছে, কস্ট অফ বাস্কেট ইন কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই কস্ট অফ বাস্কেট ইন বেজ ইয়ার ইনটু 100। এইটা হচ্ছে সিপিআই এর মূল ফর্মুলা। ঠিক আছে? Acha. Then compute the inflation rate, the percentage change in the CPI from the preceding period. সো এটা হচ্ছে ইনফ্লেশনের ফর্মুলা। ইনফ্লেশনের ফর্মুলা কিন্তু দুটার ক্ষেত্রেই সেম। তুমি যদি জিডিপি থেকেও, জিডিপি ডিফ্লেটর থেকেও যদি হচ্ছে ইনফ্লেশন ক্যালকুলেট করতে চাও, এই ফর্মুলাই হবে। আবার হচ্ছে আমরা যদি সিপিআই দিয়েও ইনফ্লেশন রেট ক্যালকুলেট করতে চাই, এই ফর্মুলাই হবে, জাস্ট ওখানে জিডিপি ডিফ্লেটর হবে আর এখানে হচ্ছে সিপিআই হবে। ঠিক আছে? সো ইনফ্লেশনের ফর্মুলা সিপিআই এর ক্ষেত্রে এমন হবে, সিপিআই দিস ইয়ার মাইনাস সিপিআই লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই লাস্ট ইয়ার ইন্টু 100। আর জিডিপি ডিফ্লেটর যদি হয়, যেটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছি, সেটা হচ্ছে জিডিপি ডিফ্লেটর দিয়ে সেম এরকম একটা করে ফর্মুলা ক্রিয়েট করেই হচ্ছে ইনফ্লেশন ক্যালকুলেট করা হবে। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন দেখি। ফর্মুলা আসলে মুখে মুখে বললে বোঝা যায় না। এখানে বলছে যে এখানে একটা বাস্কেট ফিক্স করা হয়েছে। কি কি দিয়ে ফিক্স করা হয়েছে? 4 ইউনিটস অফ পিৎজা অ্যান্ড 10 ইউনিটস অফ লাটে। ঠিক আছে? সো পিৎজা আর লাটে এই দুইটা দিয়ে একটা বাস্কেট ফিক্স করা হয়েছে, কোয়ান্টিটিও কিন্তু বলে দিয়েছে। সো বাস্কেটে কিন্তু কোয়ান্টিটি ইনক্লুডেড থাকবে, যে কোন আইটেমটা তুমি কত কোয়ান্টিটি কনসিডার করছো। ওকে? এদের প্রাইস দেওয়া হয়েছে টেবলে, প্রাইস অফ পিৎজা এন্ড প্রাইস অফ লাটে দেওয়া হয়েছে। কস্ট অফ বাস্কেটটা বের করা হয়েছে, যদি টেবলটায় দেখো কিভাবে, যে প্রাইস অফ পিৎজা এন্ড কোয়ান্টিটি অফ পিৎজা, এই দুইটাকে ক্যালকুলেট করা মানে মাল্টিপ্লাই করা হয়েছে। সো পিৎজা যেহেতু 4 ইউনিটস, তাহলে 2010, 2011, 2012 তিনোটা বছরের জন্যই কিন্তু 4 ইউনিটসকেই কনসিডার করা হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওয়ান্স দি বাস্কেট ইজ ফিক্সড, একটা বাস্কেট যখন ফিক্সড হয়, এটা মোটামুটি কয়েক বছর এই বাস্কেটের পরিমাণেই সিপিআই ক্যালকুলেট করা হয়। সাপোজ এখানে যদি আমি বলি যে 2010-এ একটা বাস্কেট ফিক্স হয়েছে, এই এই বাস্কেটটাই 2011, 2012 পর্যন্ত চলবে।
বাস্কেটটা এরকমই থাকবে, শুধু কি এই যে প্রাইস চেঞ্জ গুলো হয়েছে, প্রাইস চেঞ্জ গুলোকে কনসিডার করা হবে। ঠিক আছে? সো বাস্কেট কিন্তু প্রত্যেক বছর বদলায় না। বাস্কেট হচ্ছে একটা বাস্কেট ফিক্স করে মোটামুটি 3 থেকে 4-5 বছর এই কোয়ান্টিটিতেই এটাকে কনসিডার করা হয়। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. ওকে, সো এখানে প্রাইস আর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা হয়েছে যেহেতু দুইটা গুডস পিগস অ্যান্ড লটে, সো দুইটা গুডসেরই কস্টিংটাকে সাম আপ করে দেওয়া হয়েছে। যেমন পিৎজার ক্ষেত্রে বলা হয়েছে 10 into 4 প্লাস লাটের ক্ষেত্রে কি হচ্ছে 2 into 10, দুটাকে সাম আপ করে কি হচ্ছে $60, তাই না? তাই তো 2010 2011-এ কি হচ্ছে প্রাইস চেঞ্জ হয়েছে, দুটারই পিৎজারও প্রাইস চেঞ্জ হয়েছে, লাটেরও প্রাইস চেঞ্জ হয়েছে, কিন্তু কোয়ান্টিটি তো ওই যে বাস্কেটে ফিক্স করা আছে। সো কস্ট অফ বাস্কেট কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস ম্যাম। কস্ট অফ বাস্কেট, ওকে। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি আমরা কস্ট অফ বাস্কেট ক্যালকুলেট করব। সো কস্ট অফ বাস্কেট ক্যালকুলেট করার পর আমরা সিপিআই ক্যালকুলেট করব। এখানে বেজ ইয়ার 2010 কে ধরা হয়েছে। মোস্টলি যে কোনো টেবিলে একদম প্রথম বছর যেটা থাকে, যেমন এখানে প্রথম বছরই হচ্ছে 2010, এটাই তাহলে বেজ ইয়ার। জিডিপির ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা যখন জিডিপি ক্যালকুলেট করেছি একদম প্রথম বছরটাকে বেজ ইয়ার ধরা হয়েছে। সিপিআই এর ক্ষেত্রে বেজ ইয়ার এটা কেন, কারণ ওই বছরে বাস্কেটটাকে ফিক্স করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে বেজ ইয়ার। ঠিক আছে? সো সিপিআই এর ফর্মুলা কি ছিল? সিপিআই এর ফর্মুলা ছিল হচ্ছে যে কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই বেজ ইয়ার into 100, cost of basket of the current year divided by the cost of basket of the base year into 100। ঠিক আছে? Is it clear? Is it clear? Yes, miss. Yes, আচ্ছা, ma'am. এখন দেখো 2011 2012 দুটার ক্ষেত্রেই কিন্তু বেজ ইয়ার যেহেতু 2010 কে ধরা হয়েছে, দুটার ক্ষেত্রেই ডিনোমিনেটর হচ্ছে $60। ঠিক আছে? Is it clear? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, জাস্ট আ মিনিট, এক মিনিট। ওকে, সো আচ্ছা, সিপিআই ক্যালকুলেটেড কিভাবে হয়েছে, ইজ ইট ক্লিয়ার? আমি লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটুকুর কথা বলছি, রাইট হ্যান্ড সাইডটা পরে বলছি আমি।
Can you hear me? Yes, ma'am. It's আচ্ছা, clear. সো আই হোপ দিস ইজ ক্লিয়ার। যদি কারো বুঝতে প্রবলেম হয়, আই নো মানে আসলে অনলাইনে ক্যালকুলেশন বোঝানো খুবই টাফ। আমরা এই ক্যালকুলেশন গুলো কুইজের আগে অবভিয়াসলি আরো প্র্যাকটিস করব, আরো কিছু প্র্যাকটিস স্লাইড আছে, সেটা অফলাইনে করব। বাট আপাতত কি বোঝা গেছে যে স্টেপিংস গুলো, কারণ যখন ক্যালকুলেশন দেওয়া হবে এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে হবে, ঠিক আছে? প্রথমে কি বাস্কেট ফিক্স করা হলো, ওটা তোমাদেরকে দিয়ে দিবে, যেমন 4 পিৎজাস 10 লাটে দিয়ে দিবে, ঠিক আছে? এরপরে প্রাইস দিয়ে দিবে। সো প্রথমে কস্ট অফ বাস্কেট, তারপর সিপিআই, তারপর আসবে হচ্ছে ইনফ্লেশন, যেটা এই যে রাইট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ইনফ্লেশন ক্যালকুলেট করা হয়েছে। ইনফ্লেশনটা কিভাবে? আমরা অ্যাজ পার দি ফর্মুলা, এটা ছিল না, সিপিআই দিস ইয়ার মাইনাস সিপিআই লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই লাস্ট ইয়ার ইন্টু 100, রাইট? ইনফ্লেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ইনফ্লেশনে কিন্তু বেজ ইয়ার বলতে কিছু নাই। ইনফ্লেশনে হচ্ছে ইমিডিয়েট আগের বছরে কি ছিল সিপিআই। যেমন আমি যদি 2010 এর ইনফ্লেশন ক্যালকুলেট করতে চাই, তাহলে কিন্তু আমি পারবো না ক্যালকুলেট করতে, কারণ 2009 এর সিপিআই আমার কাছে আপাতত নাই, এখানে নাই। তাহলে আমি 2011 এরটা করতে পারবো। কিভাবে? কারণ 2010 এর ডেটা আমার কাছে আছে, সিপিআই আছে। সো 2011 হচ্ছে আমার জন্য কারেন্ট ইয়ার, আর 2010 হচ্ছে আমার জন্য প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? আমি যদি 2012 এর ইনফ্লেশন ক্যালকুলেট করতে চাই, তাহলে ক্যালকুলেট করতে পারবো, বিকজ আমার কাছে 2011 এর সিপিআই আছে। মোট কথা, আমি যেই বছরের ইনফ্লেশন ক্যালকুলেট করব, সেই বছরের সিপিআই আর ঠিক তার ইমিডিয়েট আগের বছরের সিপিআই আমার লাগবে, ঠিক আছে? সো এইটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ওই পেঁচায় ফেলে, কারণ সিপিআই এর ক্ষেত্রে উই উইল কনসিডার বেজ ইয়ার, এখানে ইমিডিয়েট আগের বছর বলতে কিছু নাই, ঠিক আছে? সবগুলি বেজ ইয়ার দিয়ে ডিভিশন করা হচ্ছে। আর ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট আগের বছর সিপিআই কোনটা আসছে সেটা, ঠিক আছে? Yes, ma'am. Yes, ma'am. Okay. So this is how we will calculate CPI and inflation. আমি আবারও বলছি যে যারা বেসটুকুও বুঝো নাই তারা প্লিজ একটু বলো। ক্যালকুলেশন এখন অনলাইনে তো ভাবে হাতে করে দেখানো সম্ভব না, বাট অ্যাটলিস্ট বেসটা বুঝেছো কিনা? এনিওয়ান? মানে বুঝে নাই এমন কেউ আছে? এনিওয়ান? আচ্ছা, তাহলে এখানে একটা ওই ওয়ার্ক প্রবলেম দিয়েছে। সিপিআই এখানে বাস্কেট দিয়ে দিয়েছে 10 units of beef, 10 units of 20 units of chicken. The CPI basket costs $120 in 2010. 2010 টাকে এখানে বেজ ইয়ার হিসাবে কনসিডার করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এখানে প্রাইস গুলো কিন্তু দিয়ে দিয়েছে, এই বিফের প্রাইস, চিকেনের প্রাইস দিয়ে দিয়েছে। তাহলে প্রথম কাজ কি? দেখো, প্রথম কোয়েশ্চেনটাই বলেছে কম্পিউট দি সিপিআই ইন 2011। 2010 এর সিপিআই দিয়ে দিয়েছে, কোয়েশ্চেনই বলে দিয়েছে 2011 এর সিপিআই ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? তাহলে তোমার মাথায় কি থাকতে হবে যে সিপিআই ক্যালকুলেট করা মানে আগে আমাকে কস্ট বের করতে হবে, তারপরে আমি সিপিআই বের করব, ঠিক আছে? প্রথমে কি করেছে? কস্ট গুলো বের করেছে না 2011 এর, এই যে বিফ আর চিকেনের যে কস্টিং গুলো অ্যাকর্ডিং টু দি কোয়ান্টিটি, সেটা করেছে, রাইট? সেটা করার পরে কি করেছে? তারপরে সিপিআই বের করেছে বেজ ইয়ার দিয়ে, তাই না? তাই তো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, what was the CPI inflation rate from 2011 to 2012? এখন ইনফ্লেশন রেট বের করতে বলেছে, 2011 থেকে 2012 এর ইনফ্লেশন রেট বের করতে বলেছে। আচ্ছা, আমি যদি 2012 এর ইনফ্লেশন রেট বের করতে চাই, তাহলে 2012 এর সিপিআই আমাকে জানতে হবে। তাহলে এখানে আমাকে 2012 এরও সিপিআই বের করতে হবে, সেম অ্যাজ যেভাবে আমরা 11 এরটা বের করেছি, সেভাবেই আমাকে বের করতে হবে, রাইট? সো 2012 এর সিপিআই বের করা হলো, which is 175। এরপরে আমাকে 2012 এর ইনফ্লেশন রেট বের করতে হবে। সো আমি এখন 2011 এরও সিপিআই জানি, 2012 এরও সিপিআই জানি। So I can easily calculate the inflation of CPI, right? Is it clear? Yes, ma'am.
আচ্ছা, আমি আজকে ক্লাসটা একটু টপিক কম করালে ভালো হয় আর কি। আমরা চ্যাপ্টারটা একটু আগায় নিতে হবে আসলে, হ্যাঁ, না হলে দেখা যাবে যে মিড উইকের আগে আমরা শেষ করতে পারছি না, কারণ এই যে চ্যাপ্টার্স গুলি এগুলির কিন্তু অনেক প্রবলেম সলভিং আছে। প্রবলেম সলভিং এই ধরো আমাদের 1-1.5টা ক্লাস চলে যাবে আর কি, তাছাড়া কুইজ এগুলোও আছে। এই জন্য হচ্ছে যতটা আগায় নেওয়া যায়। আই নো যে ভ্যাকেশনে তোমরা কোনো পড়াশোনা করবা না, সো ওই ভ্যাকেশনের পরে একটা ছোট্ট রিভিউ বা এই ক্যালকুলেশন গুলো প্র্যাকটিস এমনিও করাইতে হবে। এই জন্য আমি এখানে খুব বেশি জোর দিচ্ছি না, মানে ক্যালকুলেশনের উপরে। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. একটু কন্টেন্ট শেষ করতে হবে, আমাদের কিছু করার নাই আর কি। আচ্ছা, সো এই ক্যালকুলেশন গুলো ক্লিয়ার? প্লিজ সবচেয়ে ভালো হয় তোমরা যদি বাসায় একটু এই যে একদম স্লাইডে যেটা দেওয়া আছে এটা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো। প্রয়োজনে দেখে 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 প্র্যাকটিস করো, কিন্তু বুঝে প্র্যাকটিস করো আর কি। ঠিক আছে? সো এটা একটু আমরা হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি, এই ক্যালকুলেশনটা। আচ্ছা, এরপরে আম, মানে ইনফ্যাক্ট আমি আচ্ছা একটু বাড়তি কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই যে অনলাইনে ক্লাস নেওয়াটা আমার জন্য অসম্ভব টায়ারিং কেন, কারণ আমার কাছে মনে হয় অনেক বাড়তি কথা খরচ করতে হয়, বিকজ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, তো আমাদের কোনো সরাসরি ইন্টারাকশন নাই। আমি বুঝতেও পারি না যে আমি যা বলতেছি তোমরা বুঝতেছো কিনা, এবং অনলাইনে বুঝাতে হলে আসলে প্রচুর কথা খরচ করতে হয়, এটা আমার জন্য খুব টায়ারিং। বাট স্টিল উই নিড টু কভার দি কন্টেন্টস অফ দি সিলেবাস। ঠিক আছে? আচ্ছা, সো হোয়াটস ইন দি সিপিআই's বাস্কেট, এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে সিপিআই এর বাস্কেটে আসলে কি কি থাকতে পারে, যেমন ফুড অ্যান্ড বেভারেজেস, হাউজিং, অ্যাপিয়ারেল, ট্রান্সপোর্টেশন, মেডিকেল কেয়ার, রিক্রিয়েশন, এডুকেশন, কমিউনিকেশন, আদার গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা যদি একটু বাজেটটা খেয়াল করি, যদিও বাজেটের সাথে মানে বাস্কেট ক্রিয়েশনের সরাসরি কোনো রিলেশনশিপ নাই, কিন্তু দেখবা যে আমরা যখন বাজেট নিয়ে কথা বলি তখন দেখবা যে কোন কোন জিনিসের দাম বেড়েছে, কোন কোন জিনিসের দাম কমেছে, এটা একটা বড় নিউজ হয়ে আসে, তাই না? কারণ যেই জিনিসগুলোর দাম বেড়েছে বা কমেছে সেই জিনিসগুলো কিন্তু মোস্টলি জেনারেলি আমরা যেই জিনিসগুলো ইউজ করি সেগুলো, রাইট? সো এখানে যেই জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখবা যে এই জিনিসগুলো নিয়ে মানুষের অনেক কনসার্ন থাকে, এটার দাম কতটুকু বাড়লো, এটার দাম কতটুকু কমলো। আর আজকে হচ্ছে মানে ওই খুবই ব্র্যান্ডেড একটা কিছুর দাম কতটুকু বাড়লো এটা আসলে দেখবা যে খুব একটা মানুষকে এফেক্ট করে না। হ্যাঁ, যেমন ওই যে ইম্পোর্টেড কার, ইম্পোর্টেড ফোন, এই জিনিসগুলোর যখন দাম বাড়ে বাজেটে, এটা কিন্তু আসলে খুব একটা ম্যাটার করে না। খুব ছোট্ট একটা মহল হয়তো এটা নিয়ে একটু হাউকাউ করে, কিন্তু আমাদের রেগুলার ইউজের জিনিস যেগুলো সেগুলোতে যদি দাম বাড়ে সেটা নিয়ে কিন্তু বিশাল হাউকাউ হয়। ঠিক আছে? সো আমাদের বাস্কেটটাও কিন্তু সেরকম, রেগুলার আইটেমস যেগুলো আমরা ইয়ে করি, কনজিউম করি সেগুলো। ওকে, এখানে দেখাচ্ছে হাউজিং মার্কেটটা বেশ অনেক বড় একটা জায়গা নিয়ে রেখেছে, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো সিচুয়েশন বায়াস, এখানে কি একই প্রবলেমস আবার রিপিট করেছে? হ্যাঁ, তাই মনে হচ্ছে। আচ্ছা, এতক্ষণে যে যেই প্রবলেমটা দেখানো হয়েছে, আচ্ছা সিচুয়েশন বায়াস, সিচুয়েশন বায়াসে যেটা বলছে যে অ্যাপারেন্টলি কোয়ান্টিটি তো ফিক্স করে দেওয়া হয়েছে, তাই না? এই যে একটু আগে আমরা যে প্রবলেম দেখলাম, বিফ হচ্ছে 10 ইউনিটস, চিকেন হচ্ছে 20 ইউনিটস, তাই না? আচ্ছা, এখন এখানে বলছে in 2012 households bought 5 units of beef and 25 units of chicken. তাহলে কি হচ্ছে কম্পিউট কস্ট অফ দি 2020 বা 2012 হাউসহোল্ড বাস্কেট। এখানে দেখো যে বাস্কেট যখন ফিক্স করে দেয় তখন যেই যে বছর বছর যে কোয়ান্টিটি চেঞ্জেস গুলো হয় সেটা কি আসলে কনসিডার করা হয়? আচ্ছা, আমরা একটু এখানে দেখি। এখন আলাদাভাবে যদি আমাকে 2012 এর কোয়ান্টিটি আলাদা করে বলে দেয়, তাহলে দেখো ভ্যালুটা কি আসছে, 195। ঠিক আছে? আচ্ছা, যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন ফিক্স একটা বাস্কেট নিয়ে ওভার দি ইয়ার এবং প্রায় 3-4 বছর একই কোয়ান্টিটিকে ফিক্স রেখে সিপিআই ক্যালকুলেট করব, তখন সিপিআই এর ভ্যালু আসবে একরকম। কিন্তু রিয়ালিটিতে কি হচ্ছে, রিয়ালিটিতে কি আসলে কোয়ান্টিটি এরকম ফিক্স থাকে প্রত্যেক বছর? নিশ্চয়ই না, তাই না? তাহলে রিয়ালিটিতে যখন ফিক্স থাকে না তখন আলটিমেটলি কি হচ্ছে যে আসলেই কিন্তু সিপিআই
আমরা যেটা ক্যালকুলেট করছি ফিক্স কোয়ান্টিটি দিয়ে, সেটা আমাদেরকে আসলে খুব একটা এক্সাক্ট সিনারিও দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমি আর একটু ইয়েতে বলি, যেমন এখানে লিখেছি একটু ডিটেইল। ওভার টাইম সাম prices rise faster than others, consumers substitute towards goods that become relatively cheaper, mitigating the effects of price increase. এখানে যেটা বলেছে, ধরো গত বছর আম, একটা বাস্কেট ফিক্স করা হয়েছে কোয়ান্টিটি দিয়ে, ঠিক আছে, কিন্তু এই বছর ওই বাস্কেটের দুইটা গুডসের দাম অনেক বেড়ে গেছে। এখন দাম যদি বেড়ে যায়, তাহলে এই বছর কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে না? যাবে তো, তাই না? আমাকে কি শোনা যাচ্ছে? Yes, ma'am. এবার ধরো আরো দুইটা গুডসের দাম অনেক কমে গেল, তাহলে সেটার Yes, কোয়ান্টিটি ma'am. ডিমান্ডেড তো এই বছর বাড়বে, তাই না? তাহলে কোয়ান্টিটি তো, রিয়ালিটিতে তো আসলে কোয়ান্টিটি চেঞ্জ হয়, দাম বাড়া কমার সাথে চেঞ্জ হয়, কিন্তু বাস্কেট যখন একবার ফিক্স হয়ে যায়, আমরা যখন সেম কোয়ান্টিটিতে ক্যালকুলেট করতে থাকি, সেটা কিন্তু আসলে আমাকে এক্সাক্ট কস্ট অফ লিভিং তাহলে দিচ্ছে না। ঠিক আছে, এটা একটা বায়াস, এটা একটা সিচুয়েশন বায়াস সিপিআই এর জন্য। The CPI misses this situation because it uses a fixed basket of goods, thus the CPI overstates increase in the cost of living. এটা ওভারস্টেটেড হতে পারে, আন্ডারস্টেটেডও হতে পারে। ঠিক আছে, সো এটা ক্লিয়ার যে আমরা যেমন জিডিপির অনেকগুলো ফ্লস পড়েছি, সিপিআই এরও কিছু ফ্লস আছে, এটা ওয়ান অফ দি ফ্লস। ইজ ইট ক্লিয়ার? Ma'am, আরেকবার একটু কষ্ট করে। আচ্ছা, এটা এটা হচ্ছে যেমন ধরো গত বছর একটা বাস্কেট ফিক্স করা হয়েছে, কোয়ান্টিটি ফিক্সড। এখন এই বছর ওই বাস্কেটের দুইটা আইটেমের প্রাইস অনেক বেড়ে গেছে, ডাবল হয়ে গেছে ধরো, তাহলে এখন কি কোয়ান্টিটি ডিমান্ড সেম থাকবে এই বছর আগের বছরের মতো? কমে যাবে না No. কোয়ান্টিটি ডিমান্ড? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, কমে যাবে। কিন্তু আমি যদি গত বছরের বাস্কেটকে বেজ ইয়ার ধরি, তাহলে তো এবারের কোয়ান্টিটি চেঞ্জকে আমি কনসিডার করছি না, ওই এক কোয়ান্টিটি দিয়ে আমি ক্যালকুলেট করে যাচ্ছি সিপিআই। তাহলে কি হচ্ছে, আমাকে তো অ্যাকচুয়াল কস্ট অফ লিভিং এর সিনারিওটা আমাকে দিচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? কারণ প্রত্যেক বছর তো আমরা দেখতে পাই যে প্রাইস চেঞ্জ হয়, হয় বেড়ে যায় নাহলে কমে যায় আইটেমস গুলোর। তা প্রাইস কমে গেলে আবার ডিমান্ড বেড়ে যাবে, যে কোয়ান্টিটি ফিক্স করা হচ্ছে তার চেয়ে বেশি বেড়ে যাবে। আবার প্রাইস বেড়ে গেলে হচ্ছে দেখা যাবে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে যাবে, তখন বাস্কেটের যে কোয়ান্টিটি দেখাচ্ছে ওটার চেয়ে তো কোয়ান্টিটি কমে যাবে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এটাই এইখানে বলেছে সিচুয়েশন বায়াস। পরের সিচুয়েশন বায়াসটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ নিউ গুডস। The introduction of new goods increases variety, allows consumers to find products that more closely meet their needs. Introduction of new goods তো হতে পারে, ধরো গত বছর একটা ব্র্যান্ড মার্কেটে ছিল না, এই বছর এটা ইন্ট্রোডিউসড হয়েছে এবং এটা হয়তো এত অফার দিয়েছে মানুষ ধুমসে এই জিনিসটা কিনছে, তাইলে গত বছর বাস্কেট ফিক্স হয়েছে, কিন্তু এই বছর একটা নতুন গুডস মার্কেটে এসেছে যেটা ডিমান্ড অনেক হাই, যে কোনো কারণে অফার দিচ্ছে বা যা কিছুই করছে অনেক হাই, তাহলে কি হচ্ছে, এটা বাস্কেট থেকে বাদ পড়ে গেল না? আমরা যখন সিপিআই ক্যালকুলেট করব বেজ ইয়ার ধরে, গত বছর ধরে, তাহলে এই বছর আমরা যখন সিপিআই ক্যালকুলেট করব বেজ ইয়ার ধরে, তাহলে ওই ওই গুডসটা তো ইনক্লুডেড হলো না বাস্কেটে, তাহলে সেটা তো আর আসবে না? আসবে? আসবে? নো ম্যাম। Anyone? আসবে না। So allows consumers to find products that more closely meet their needs. In effect, dollars become more valuable. The CPI misses this effect because it uses a fixed basket of goods. Thus, the CPI overstates increase in the cost of living. এখানে overstate করছে। ডলার ভ্যালু চেঞ্জ হতে পারে, ডলার ভ্যালু সেটা, এটা তো ধরো আমেরিকান পার্সপেক্টিভে বলেছে যেহেতু বইটা আমেরিকান, কিন্তু আমি যদি ইন্টারন্যাশনাল লেভেলেও চিন্তা করি যে ডলার ভ্যালু তো আমাদের মতো দেশগুলোকেও আসলে এফেক্ট করে, নানাভাবে এফেক্ট করে। সো ডলার ভ্যালুর সাথেও কিন্তু আমাদের ডিমান্ড বাড়তে পারে, কমতে পারে। সো ডলার ভ্যালুটাকে কিন্তু কনসিডার করা হয় না, রাইট? ইজ ইট ক্লিয়ার?
Yes, miss. Unmeasured quality change, improvements in the quality of goods in the basket increases the value of each dollar. কোয়ালিটি চেঞ্জ, এখন গত বছর একটা গুডসের কোয়ালিটি অনেক ভালো ছিল, মানুষ কিনেছে, ভালো ছিল জিনিসটা। এখন এই বছর ওটার কোয়ালিটি ফল করেছে, কোয়ালিটি এতই ফল করেছে যে মানুষ এখন এটা আর কিনে না, মানে বা অনেক কমিয়ে দিয়েছে কেনা। কিন্তু ওই যে গত বছর বাস্কেট ফিক্স হয়ে গেছে কোয়ান্টিটি দিয়ে, এই বছর তো এটার কোয়ালিটি ফল করেছে, তাহলে কি এটা সিপিআই তে আসছে? আসছে না কিন্তু, রাইট? মোট কথা কোয়ালিটি চেঞ্জ সিপিআই তে আসে না। কোয়ালিটি ইমপ্রুভ করেছে বা কোয়ালিটি ফল করেছে, যে কারণে হয়তো ডিমান্ড এফেক্টেড হয়েছে, এই জিনিসগুলো সিপিআই এর বাস্কেটে আসে ওয়ান্স দি বাস্কেট ইজ ফর্মড। So the Bureau of Labor Statistics tries to account for quality changes but properly misses some, as quality is hard to measure. Thus, the CPI overstates increase in the cost of living. যদিও ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স কোয়ালিটি চেঞ্জটাকে চেষ্টা করে কনসিডার করতে, কিন্তু কোয়ালিটি ইজ হার্ড টু মেজার। কোয়ালিটি এখন একজন কাস্টমার, একজন কনজিউমার কিভাবে মেজার করবে? এখন যার ধরো খুব একটা ভালো সামর্থ্য আছে, তার কাছে একটা জিনিসের কোয়ালিটি সামান্য ফল করলেই সে এটা কিনবে না। যার হচ্ছে সামর্থ্য কম, তার জন্য প্রোডাক্ট লো কোয়ালিটি হলেও ওটা যদি চিপ হয় তাইলেও সে কিনতে বাধ্য, সে সেটা কিনবে। সো কোয়ালিটি মেজারটা হার্ড, এটা এক একজনের কাছে এক এক রকম। সো সিপিআই এই জিনিসগুলোকে কনসিডার করে না। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? Yes. আচ্ছা, এরপরে প্রবলেমস উইথ সিপিআই। আমি জাস্ট 1 মিনিট, একটু একটু আসছে, 1 মিনিট জাস্ট। Okay, so problems with the CPI. Each of these problems cause the CPI to overstate cost of living increases. এই প্রবলেমস গুলো বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে সিপিআই কে অনেক সময় ওভারস্টেট করে দেখায়। The Bureau of Labor Statistics has made technical adjustments, but the CPI probably still overstates inflation by about 0.5% per year. যদিও ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, আসলে আমরা যদি আমেরিকান ইকোনমির কথা বলি, সেখানে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এই জিনিসটাকে ডিল করে, ঠিক আছে? আর ইয়েতে কি বলে এটাকে, বাংলাদেশে হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স না, বাংলাদেশে হচ্ছে ব্যুরো অফ, আচ্ছা আমি এই মুহূর্তে ভুলে গেছি, সরি। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স আমরা যেটা বলছি এটা আমেরিকায়, এটা এক একটা দেশের নাম ভ্যারি করে যারা আসলে সিপিআইটাকে কন্ট্রোল করে।
বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? সো হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, এক্স্যাক্টলি মনে নাই যদিও। আচ্ছা, সো ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স যারা সিপিআই কে মেনটেন করে, তাদের একটা সবসময় চেষ্টা থাকে যেন এই সিপিআইটা ওভারস্টেটেড না হয়। স্টিল সবকিছুর পরেও দেখা যায় যে মোটামুটি একটা 0.5% পরিমাণ একটা ইনফ্লেটেড ভ্যালু দেখা যায়, বা ওভারস্টেটেড সিপিআই দেখা যায়। এখানে ওই যে বললাম, এখানে অনেক কথা আছে। এটা যদি এখন তুমি বলো আমেরিকান ইকোনমির ক্ষেত্রে, তাহলে সেটা 0.5%। এটা যদি এখন হয় আমাদের সাবকন্টিনেন্টাল কোনো ইকোনমি, তাহলে সেটা আরো পার্সেন্ট। কারণ এই যে বললাম যে কাজের ট্রান্সপারেন্সির একটা বিষয় আছে, কাজের লুপহোলস এর কিছু বিষয় আছে, ঠিক আছে? এই বিষয়গুলো কাজ করে। This is important because social security payments and many contracts have COLAS tied to the CPI. So এই যে social security payments যেগুলো আছে and many other অন্যান্য যে কন্ট্রাক্টস গুলো আছে, এগুলা হচ্ছে সিপিআই এর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হয় আর কি, ঠিক আছে? Is it clear? Is it clear? Yes, ma'am. ma'am. আচ্ছা, এখানে একটা দিয়েছে, একটা গ্রাফ দিয়েছে, পার্সেন্টেজ চেঞ্জ পার ইয়ার, জিডিপি ডিফ্লেটার আর সিপিআই কতটুকু ফ্ল্যাকচুয়েট করছে এটা দিয়েছে। আমরা জিডিপি ডিফ্লেটার ইয়েতে দেখেছি, Um, চ্যাপ্টারে দেখেছি, আর সিপিআই আমরা দেখতে পাচ্ছি যে ব্লু লাইন যেটা। সো পার্সেন্টেজ চেঞ্জ কতটুকু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম এটা কথা বলতাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ ডোন্ট হ্যাঁ, মাইন্ড বলো। ম্যাম, আজকে আমরা এই পর্যন্ত রাখি ম্যাম। এই গ্রাফে গেলে আবার একটু প্যারা হয়ে যাবে ম্যাম। আর মাথায় ঢুকতেছে না? আচ্ছা, তুমি কে যে অ্যাটেন্ডেন্স দিতে পারোনি সে কিছু না মনে না ম্যাম, করবে? আমি দিয়েছি ম্যাম অ্যাটেন্ডেন্স। আমি সাদমান আচ্ছা সাকিব ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ওই ওকে ছেলেটা নয় যে গোলগাল চশমা পরো, ওই ছেলেটা? হ্যাঁ, ম্যাম, চশমা পরে ক্লাসে একজন একজন ফার্স্ট বেঞ্চে বসেছে, মানে ফার্স্ট সিট ইয়াতে, ফ্রন্ট রোতে বসেছিল। না ম্যাম, আমি বসছিলাম ম্যাম সেকেন্ড রোতে। সেকেন্ড রোতেও? আচ্ছা, তাহলে সরি, আমি চিনি নাই। আচ্ছা আচ্ছা, ম্যাম ভয়েসটা ওরকম মনে এই হচ্ছিল পর্যন্ত আর কি। রাখেন ম্যাম আচ্ছা, আমি প্লিজ। একটু বলি, হ্যাঁ আমি একটু বলি। সেটা হচ্ছে যে গ্রাফ দেখে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? এর বেশি কিছু না। বাকিদেরও কি খুব ওভারলোডেড মনে হচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. বাকিদের কাছে ওভারলোডেড মনে হচ্ছে? Yes, miss. Yes, ma'am. আচ্ছা, এটা কত দূর আছে আমরা একটু দেখি তো। এটা কিন্তু আসলে খুব বেশি নাই। আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ। ডলার, কম্পেয়ারিং ডলার ফিগার্স, এখানে আবার নতুন টাইপের কিছু ম্যাথস আছে, এটা আজকে আমরা ধরবো না, ঠিক আছে? আমরা এতটুকু শেষ করি, মানে আমরা যেটা ওই সিপিআই আর জিডিপি এই পার্টটা একটু শেষ করি আমরা, হ্যাঁ ঠিক আছে? কারণ ওই ডলার ভ্যালুজের যে ক্যালকুলেশন, এটা বুঝতে মাথা পেঁচায় যাবে, যেহেতু তোমরা লোড নিতে পারছো না। সো এটুকু আমরা বাদ রাখি, কিন্তু আমরা এতটুকু অ্যাটলিস্ট শেষ করি। ওকে, সিপিআই এন্ড জিডিপি ডিফ্লেটর, প্লিজ কোঅপারেট মি। Okay, miss. আচ্ছা, সো টু মেজার্স অফ ইনফ্লেশন। ইনফ্লেশন, দেখো, ইনফ্লেশন কিন্তু দুইটাতেই মেজার করা যায়। জিডিপি ডিফ্লেটর দিয়েও করা যায়, সিপিআই দিয়েও করা যায়, ঠিক আছে? এখন দেখো যে দুটোকেই যখন ক্যালকুলেট করা হয়েছে, সিপিআইটা কিন্তু একটু ওভারস্টেটেড আসছে না ওভারঅল? ব্লু লাইনটা দেখো যে একটু সব, রেড লাইনটার থেকে কিন্তু সবসময় একটু ওপরে ওপরে থাকছে না? থাকছে তো, তাই না? Yes, ma'am. আচ্ছা, সো এটাই আর কি, যে সিপিআইটা একটু ওভারস্টেটেড। হ্যাঁ, আমরা একটু দেখি যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সিপিআই এন্ড জিডিপি ডিফ্লেটর। আমরা একটু এই ডিফারেন্সটা দেখি। Imported consumer goods included in CPI, excluded from GDP deflator. সিপিআই এর বাস্কেটে কিন্তু ইম্পোর্টেড গুডস থাকতে পারে, সেটা যদি একটা ইউজুয়াল গুডস হয়। আচ্ছা, যেমন ধরো পেঁয়াজ। এখন পেঁয়াজ যেগুলো ইন্ডিয়া থেকে আসে, সেগুলা কি আমরা ইনক্লুড করবো না? সিপিআই তো ইনক্লুড করবো, এটা বেসিক নেসেসিটি আমাদের,
রাইট? সিপিআই তে ইম্পোর্টেড গুডস ইনক্লুডেড হবে, কিন্তু জিডিপি ডিফলেটারে ইম্পোর্টেড গুডস ইনক্লুডেড হবে না। এটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম না, যে জিডিপিতে হচ্ছে কোনোভাবেই দেশের বাউন্ডারির বাইরে যা প্রডিউসড হয়েছে সেগুলো আসবে না, মানে ইম্পোর্ট বাদ যাবে। এটা পড়েছিলাম না আমরা? ইজ ইট? Yes, ma'am. তাইলে এখানে পেঁয়াজ একটা এক্সাম্পল হতে পারে। আমরা দেশের বাইরে থেকে যে পেঁয়াজ ইম্পোর্ট করে নিয়ে আসি, ওটা জিডিপিতে কাউন্ট হবে না, সো জিডিপি ডিফলেটারে আসবে না, কিন্তু সিপিআই তে আসবে, বিকজ উই নো যে পেঁয়াজ হচ্ছে একটা বেসিক নেসেসিটি গুডস আমাদের। আচ্ছা, ক্যাপিটাল গুডস excluded from CPI, included in GDP deflator if produced domestically. Capital goods কিন্তু সিপিআই তে আসবে না, কারণ সিপিআই টা মোস্টলি কনজাম্পশন রিলেটেড, আর ক্যাপিটাল গুডস কি প্রোডাকশন রিলেটেড, তাই না? তাই তো? সো সিপিআই তে ক্যাপিটাল গুডস আসবে না, সিপিআই তে সব কনজাম্পশন হয়, কনজিউমড হয় এমন এমন গুডস আসবে। আর জিডিপি ডিফলেটারে যদি ক্যাপিটাল গুডস গুলো ডোমেস্টিক্যালি প্রডিউসড হয়, সেটা কিন্তু জিডিপিতে আসবে। ধরো আমাদের দেশে একটা মেশিনারি করা হলো, প্রডিউস করা হলো, ধরো গার্মেন্টস ফ্যাক্টরির জন্য একটা নতুন মডেলের মেশিনারি প্রডিউস করা হলো ডোমেস্টিক্যালি আমাদের দেশে, সেটা জিডিপিতে আসবে, কিন্তু সিপিআই তে আসবে না, কারণ গার্মেন্টস মেশিনারি কি আমরা ঘরে ঘরে ব্যবহার করি? এটা তো আমাদের ইউজুয়ালি জেনারেল গুডস না, তাই না? ওটা প্রোডাকশনের জন্য, স্পেসিফিক একটা ইন্ডাস্ট্রির জন্য। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. Okay, the basket. CPI uses fixed basket. GDP deflator uses basket of currently produced goods and services. CPI এর basket fixed, এটা আমরা আজকে চ্যাপ্টারের প্রথম থেকেই বলতেছি। এটা বছরে একবার, মানে একটা বেজ ইয়ারে এটা ফিক্স হয়, এটা কয়েক বছর চলে, এটা ফিক্স থাকে। কিন্তু জিডিপি ডিফলেটার প্রত্যেক বছরে চেঞ্জ হয়, প্রত্যেক বছর বছর, এখানে বাস্কেটের কোনো বিষয় নেই, প্রত্যেক বছরের ডেটা চেঞ্জ হয় এবং সেই অনুযায়ী ক্যালকুলেটেড হয়, মানে কোয়ান্টিটির কথা বলছি আর। These matters if different prices are changing by different amounts. So জিডিপির ক্ষেত্রে অবশ্যই কোয়ান্টিটি চেঞ্জটাকে কনসিডার করা হয়, যদিও বেজ ইয়ার, আমরা যদি রিয়াল জিডিপি ক্যালকুলেট করি তখন বেজ ইয়ার প্রাইস ধরা হয়, কিন্তু নমিনাল জিডিপি ক্যালকুলেট করলে তো যে বছর যেই প্রাইস সেভাবেই আসবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু যে সিপিআই আর জিডিপি ডিফলেটারের ডিফারেন্স কি। Yes, ma'am. আচ্ছা, আমরা এখন একটু দেখি। In each scenario, determine the effects on the CPI and the GDP deflator. আমাকে দেখে তোমরা একটু বলো, হ্যাঁ, এটা আমেরিকান ইকোনমি মাথায় চিন্তা করে বলো। Starbucks rises the price of frappuccino. মানে স্টারবাকস তো আমাদের ইকোনমিতে কিন্তু এটা ইউজুয়াল গুডস না, কিন্তু এটা আমেরিকান ইকোনমি, চিন্তা করে বলো। এটা সিপিআই জিডিপি ডিফলেটার দুজনের ক্ষেত্রেই কাউন্ট হবে নাকি যে কোনো একজনের ক্ষেত্রে কাউন্ট হবে? স্টারবাকসের ফ্রাপাচিনোর প্রাইস রাইজ করেছে, এটা ম্যাম এটা তো মেবি এটাতে ইফেক্ট করবে। জিডিপিতে এফেক্ট করবে, আর সিপিআই তে প্রাইস চেঞ্জ করেছে, কোয়ান্টিটি চেঞ্জ বলে নাই। কিন্তু সিপিআই তে তো প্রাইস চেঞ্জ কনসিডার করা হয়, প্রত্যেক বছর যেটার যে প্রাইস থাকে সেভাবে কনসিডার করা হয়, তাই না? মিস ইন দ্যাট সেন্স এটা তো ইম্পোর্টেড না, সো কাউন্ট হওয়ার কথা না। না, এটা আমেরিকান ইকোনমির কথা বলছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো ইম্পোর্টেড গুডস না, হুম, তো সো তাহলে তো কাউন্ট হবে না। না, ইম্পোর্টেড গুডস না দেখে এটা জিডিপি ডিফলেটারেও আসবে, মানে ক্যালকুলেশন জিডিপি ডিফলেটারকে এফেক্ট করবে, অন দি আদার হ্যান্ড সিপিআই কেও এফেক্ট করবে, দুটাকেই এফেক্ট করবে। ম্যাম সিপিআই কে অনলি কনসিডার করে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি। না, সিপিআই প্রথমত কনসিডার করে জেনারেল আইটেমস, কোয়ান্টিটি ফিক্স করে দেওয়া হয়, কিন্তু প্রাইস যে চেঞ্জ হচ্ছে, যেমন এখানে ফ্রাপাচিনোর প্রাইস চেঞ্জ হয়েছে, সো প্রাইস চেঞ্জ কিন্তু সিপিআই কনসিডার করে, ইনফ্যাক্ট জিডিপিও করে। মানে আচ্ছা, আমি একটু বলি, যেমন আমরা এই চার্টগুলো তো কি দেখেছি যখন আমরা ক্যালকুলেট করেছি, কোয়ান্টিটি তো ফিক্স, কিন্তু প্রাইস চেঞ্জ হচ্ছে না প্রত্যেক বছর, বিফ চিকেনে দেখাচ্ছে, সো প্রাইস চেঞ্জটাকে তো কনসিডার করা হচ্ছে সিপিআই এর সাথে, তাই না?
Yes, ma'am. আচ্ছা, তাহলে বুঝতে হবে। এখন যদি তোমাকে বলতো যে স্টারবাকসের ফ্রাপেচিনোর কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে যে কোনো কারণে, তাহলে কিন্তু সিপিআই তে এটা এফেক্ট ফেলতো না, কারণ হচ্ছে বাস্কেট ফিক্স হয়ে গেছে। এটা এখানে প্রাইস চেঞ্জ হয়েছে, রাইট? আচ্ছা, আমরা একটু দেখি কি বলছে। এই যে স্টারবাকস রাইজেস দি প্রাইস অফ ফ্রাপেচিনো, দ্য সিপিআই এন্ড জিডিপি ডিফলেটর বোথ রাইজেস, দুটাই রাইজ করবে, দুটোতেই এফেক্ট করবে। ওকে, আচ্ছা, এই স্টারবাকস যদি এখন আমাদের দেশের পার্সপেক্টিভে হতো তাহলে কি হতো? সিপিআই, জিডিপি ডিফলেটর কোনোটাতেই আসতো না, কারণ এটা আমাদের দেশে ইউজুয়াল গুডস না কনজাম্পশনের জন্য। আর জিডিপি ডিফলেটরে কেন আসবে না? কারণ এটা আমাদের জন্য ইম্পোর্টেড গুডস। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? Ma'am. সেকেন্ডটা বলেছে Caterpillar rises the price of the industrial tractors it manufactures at its Illinois factory. Caterpillar rises the price of, আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাক্টরের প্রাইস বাড়িয়ে দিয়েছে, মানে ট্র্যাক্টর তো আমরা বুঝতে পারছি ফার্মিং এর জন্য লাগে, তো ক্যাটারপিলারের কারণে ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাক্টর যেটা ওইটার প্রাইস বেড়ে গেছে ইলিনয় ফ্যাক্টরি গুলোতে। তাহলে এটা কোথায় আসবে? সিপিআই তে আসবে না জিডিপি? বাংলাদেশে তো ক্যাটারপিলারের সাবসিডিয়ারি আছে, তো এটাকে কি ইম্পোর্টেড ধরবো নাকি লোকাল ধরবো? না, এটা আমেরিকান ইকোনমি, চিন্তা করে বলো যে কি হতে পারে। জিডিপি তে আসবে। ইলিনয় স্টেটে শুধু এটা হয়েছে। সেক্ষেত্রে তো দুটোতে আসার কথা না? সিপিআই তে আসার কথা। সিপিআই দোনোটাতেই। ইয়েতে আসবে, জিডিপি ডিফলেটরে আসবে। আচ্ছা, লেটস সি, আমাদের যেহেতু হাতে সময় নেই, জিডিপি ডিফলেটর রাইজেস, দ্য সিপিআই ডাজ নট। ওই যে বলেছিলাম জিডিপি ডিফলেটরে আসবে কারণ এটার প্রাইস চেঞ্জ হয়েছে। ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম একটা টপিক একটু আনক্লিয়ার লাগতেছে, সেটা হচ্ছে ম্যাম সিপিআই জিডিপি কখন এফেক্ট পড়ছে কখন এফেক্ট পড়ছে ম্যাম, এটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে আর কি। এফেক্ট পড়ছে মানে এই যে এই ছোট ছোট স্টেটমেন্ট গুলো দেখে বলছো যে জিডিপি তে জি কখন এফেক্ট পড়বে, সিপিআই তে কখন পড়বে না, এরকম? জি ম্যাম, আমি যেটা গেস করছি ভুল হচ্ছে তো, সো ম্যাম এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা কিভাবে বেসিক্যালি বুঝবা? সিপিআই আর জিডিপি দুইটার একটা শর্ট সামারি দিয়ে দেন, যেটাতে বুঝতে পারবো যে কিভাবে এক্সপ্লেইন করতে হবে আমাদের। আচ্ছা, শর্ট সামারি চ্যাপ্টারেই দেওয়া আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ডিফারেন্সটা পড়লাম না, এইটাই তোমাকে হেল্প করবে বুঝতে। ঠিক আছে, কিছু বেসিক জিনিস বলি। জিডিপি জিডিপি ডিফলেটরে দেশে প্রডিউসড হওয়া সব অ্যাড হবে, সব সব এভরিথিং, একদম লাক্সারি গুডস থেকে শুরু করে সব। কিন্তু সিপিআই তে শুধু জেনারেল আইটেমস গুলি আসবে, সব গুডস আসবে না। যেমন অনেক হাইলি লাক্সারি গুডস আসবে না, এটা তো জেনারেল আইটেম না। ঠিক আছে, সো এই যে ডিফারেন্স গুলো, এইটা দেখেই কিন্তু তোমরা অ্যাসেস করতে পারবা। ওকে, যেমন এখানে এই যে ক্যাটারপিলার রাইজেস, এই যে ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাক্টরের কথা বলেছে, এটা কি প্রোডাকশন পারপাজে লাগছে না? মানে এগ্রিকালচারাল গুডস এর হ্যাঁ প্রোডাকশন হ্যাঁ, রাইট। পারপাজে লাগছে। তাইলে এটা কি সিপিআই তে আসবে? সিপিআই তে শুধু কনজিউমার গুডস এর উপরে মানে হচ্ছে, বেসিক্যালি এটা নিশ প্রোডাক্ট, মানে নিশ মার্কেটের জন্য, সো এটা জেনারেলি ইউজ না বেসিক্যালি। জেনারেলি ইউজ না, মানে এটা প্রোডাকশনের জন্য লাগছে, এটা একটা ক্যাপিটাল গুডস। ঠিক আছে, ক্যাপিটাল গুডস যদি নিজের দেশে তৈরি হয় সেটা জিডিপি ডিফলেটরে আসবে, সিপিআই তে আসবে না। কারণ ক্যাপিটাল গুডস সিপিআই তে আসবে না, ওটা তো মানে ইউজুয়াল কনজিউমার প্রোডাক্ট নয় এটা। বুঝতে পেরেছো? আসলে তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ম্যাম নিজের দেশে কি বললেন ম্যাম? যদি ক্যাপিটাল গুডস, আচ্ছা ক্যাপিটাল গুডস কি জিনিস? যেটা আমার প্রোডাকশনের কাজে লাগে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল গুডস বেসিক্যালি মোস্টলি। ইন্ডাস্ট্রিয়াল গুডস, হ্যাঁ। আমরা যদি ওভারঅল ক্যাপিটাল গুডস বলি, ইন্ডাস্ট্রিয়াল না হলেও ক্যাপিটাল গুডস বলা বেটার, কারণ এই যে এগ্রিকালচারে যেটা লাগছে সেটা মানে ওভারঅল যদি আমরা বলি তাহলে ক্যাপিটাল গুডস। তাহলে ক্যাপিটাল গুডস যেটা প্রোডাকশনের কাজে লাগে, টুলস এন্ড মেশিনারি এক কথায়, সেটা যদি আমার দেশে প্রডিউসড হয় এটা জিডিপি তে আসবে, কারণ আমার দেশের ভিতরে তো যাই প্রডিউসড হবে এনিথিং সব জিডিপি তে আসবে। কিন্তু সিপিআই তে আসবে না। সিপিআই তে কেন আসবে না? কারণ এটা তো কনজিউমার গুডস না। আমরা কি আমাদের প্রত্যেক ঘরে ঘরে কি ট্র্যাক্টর আমরা ব্যবহার করি?
মানে আমি যেটা ম্যাস মার্কেটে নাই সেটা সিপিআই তে না আসতে পারে। ম্যাম মানে যেটা জেনারেলি মানে জেনারেলি কনজিউম করি আমরা যে গুডস গুলি, যেমন এখানে ট্র্যাক্টরের কথা বলেছে। ট্র্যাক্টর কি প্রত্যেক ঘরে ঘরে থাকে? আমরা এটা প্রত্যেক মানে হাউস হোল্ড ব্যবহার করি, এগুলি কনজিউম করি? নো ম্যাম, নো ম্যাম। নো। সো সিপিআই তে সেই গুডস গুলি আসবে যেটা জেনারেলি একটা ইকোনমিতে সবাই কনজিউম করে। সেটা হেলথ কেয়ার, এডুকেশন সার্ভিসও হতে পারে। ঠিক আছে, আমাদের ঘরে চাল ডাল সবজি যেটা সব ঘরে থাকে, সবাই ব্যবহার করে, সাবান, ডিটারজেন্ট, এই জিনিসগুলো, অন্যান্য ব্যাংকিং সার্ভিস, এগুলি যেটা মোটামুটি ইকোনমিতে সব লেভেলের মানুষ কনজিউম করে, সেটা সিপিআই তে আসবে। এখন ট্র্যাক্টর কি আমরা সবাই ব্যবহার করি? শুধু ফার্মিং এর কাজে আসে এটা। ইন্ডাস্ট্রিয়াল গুডস যেগুলো বা ক্যাপিটালস যেগুলো, সেগুলো তো প্রোডাকশনের কাজে আসবে শুধু। ঠিক আছে, এখন বোঝা গেছে কিছুটা? ম্যাম এবারে কিছুটা ক্লিয়ার ম্যাম। এটা তো লাস্ট ওয়ান, এটা পড়ে ছুটি নিয়ে নিবা, শেষ। এটা দেখো, লাস্টটা দেখো। সি, আর্মেনি রাইজেস দি প্রাইস অফ দি ইটালিয়ান জিন্স ইট সেলস ইন দি ইউএস। এটা বলো তো কোথায় আসবে? এই যে এটা বলো, এটা আমেরিকান ইকোনমি চিন্তা করে বলো, এটা ইটালিয়ান জিন্স। মিস এটা হচ্ছে জিডিপি তে আসবে। আবার বলো জিডিপি তে আসবে। Only CPI. ম্যাম জিডিপিতে পার্সপেক্টিভ থেকে বলুন। ইটালিয়ান জিন্স মানে বুঝতেছো সরি মিস, সিপিআই তে আসবে, জিডিপি তে আসবে না মোস্ট লাইকলি। জিডিপি তে আসবে না, কিন্তু সিপিআই তে আসবে। জিডিপি কারণ তে না, আর্মেনি, বিকজ ইন্টারন্যাশনাল, তাই তো? হ্যাঁ, জিডিপি তে কেন আসবে না? আর্মেনি ইটালিয়ান জিন্স কেন আমাদের আসবে দেশের না? না, মানে ইউএস আমাদের বেসড না। দেশের না, ইউএস বেস না, ইউএস এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসে, তাইলে তো এটা ওর ওর জিডিপি তে আসবে না, আর সিপিআই তে আসবে বিকজ কনজিউমার সিপিআই তে প্রোডাক্ট, আসবে। হ্যাঁ, এখন আর্মানি জেনারেলি জিন্স ইউজ। আমাদের আমাদের দেশ চিন্তা করলে তো আর্মানি জিন্স এটা রেগুলার গুডস না, এটা আমাদের সিপিআই তেও আসবে না। মানে আমেরিকা চিন্তা করলে যে হ্যাঁ সিপিআই তে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, রাইট মিস। ওকে, সো ছুটির জন্য পাগল হয়ে গেছে সবাই, এনিওয়ে। আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করছি। আমি আশা করি তোমরা ভ্যাকেশনে একটু হলেও পড়াশোনা করবা, হোপফুলি। সো সি ইউ। মিস অফলাইন ক্লাস হলে সবগুলা ম্যাথস একবার একটু বোর্ডে দেখাই হ্যাঁ দিও। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই করা হবে, করা হবে। রাইট, থ্যাংক ইউ মিস। ওকে, মিস হ্যাঁ মিস হ্যাঁ আমি বলো। অ্যাটেন্ডেন্স মিস করছিলাম বিকজ আমি বাসে ছিলাম তো। লেট অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না, আম সরি। ঠিক আছে, লেট ওকে অ্যাটেন্ডেন্স দেওয়া মিস, হবে। ইটস ওকে মিস, থ্যাংক ইউ। ওকে, সো সি ইউ আফটার ভ্যাকেশন। ম্যাম ঈদ মোবারক ম্যাম। ঈদ মোবারক। Mubarak, ma'am. Okay, so Eid Mubarak to everyone. I'm ending the call. ওকে ম্যাম।